সংসদে যে ঘটনা ঘটলো গত 13ই ডিসেম্বর, সেই ঘটনার কি আপডেট সামনে আসছে সেই দিকে আমরা নজর রাখবো। আপনারা জানেন যে মূল অভিযুক্ত বা মাস্টারমাইন্ড বলা হচ্ছে যাকে, সেই ললিত ঝা, তার বং কানেকশন ক্রমশ যেন জোরালো হচ্ছে। তার কারণ হচ্ছে তিনি এই পশ্চিমবঙ্গে, এই কলকাতায় বেশ কিছু বছর ছিলেন। শুধু তাই নয়, হালি শহরের নীলাক্ষ আইচ, যাকে তিনি এই ভিডিও পাঠিয়েছিলেন, সেই নীলাক্ষ আইচের বক্তব্য আমরা সামনে রেখেছি। আর এবার যেটা জানা যাচ্ছে যে নদিয়ার রানাঘাটের বাসিন্দা সৌরভ চক্রবর্তীকেও সংসদে বিক্ষোভের ভিডিও পাঠিয়েছিলেন এই ললিত ঝা। রানাঘাটের বীরনগরের বাসিন্দা সৌরভ চক্রবর্তীকে বেলা 12:41 ভিডিও পাঠিয়ে ললিত লিখেছিলেন, প্রোটেস্ট কিয়া হুঁ, সার্কুলেট করো। রানাঘাটের সেই যুবক সৌরভ চক্রবর্তীর খোঁজ পেল এবিপি আনন্দ। আপনি যেদিন এই ঘটনাটি ঘটে বুধবার দিন, সেদিন রাত্রিবেলা একটা ভিডিও পোস্ট করেছিলেন সংসদের বাইরের যে ছবিটি, এবং সেটা পোস্ট করে আপনি কিছু বক্তব্য রেখেছিলেন। এই ভিডিওটা আপনাকে কে পাঠিয়েছিল এবং কি বলে পাঠিয়েছিল? ললিতই পাঠিয়েছিল। আমাকেও লিখেছিল যে मैं प्रोटेस्ट कर रहा हूँ, शेयर करो बोल के। এটা কখন বলেছিল? বিকেল বেলা নাগাদ, ঠিক টাইমটা আমার মনে নেই, 5টা 5:30 হবে। মেসেজ করেছিল, আমি তারপর হোয়াটসঅ্যাপও করেছিলাম যে বিষয়টা কি। আপনার সঙ্গে ললিতের এই পরিচয় ছিল কিভাবে? দেখুন, পরিচয়টা কিভাবে জানি না, আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে পোস্ট করতাম। ও সেসব দেখে মানে আমার সাথে ওর যোগাযোগ হয়। ওই আমার সাথে দেখা করতে চেয়েছিল, বা আমিও তখন বলেছিলাম যে আমিও দেখা করবো নিশ্চয়ই, কারণ আমাদের যদি মোটো এক হয়। দেখা হয়েছিল আপনাদের? আমি ওর সাথে কফি হাউসে দেখাও করেছি কলকাতার। এই যে গোটা ঘটনাটা যেদিন ঘটলো বুধবার দিন, তার আগে কোন রকম কত কথা হয়েছিল আপনার সঙ্গে? না, তার আগে ওর সাথে আমি, ওকে আমি স্যাটারডে, তার আগে আমাদের শনিবারে একটা ছিল পথসভা, আমি সেখানে আসার জন্য ওকে মেসেজই করেছিলাম হোয়াটসঅ্যাপে। ও বলেছিল হ্যাঁ আসবো, কিন্তু তারপর আর আসেনি, বা তারপর আর আমার সাথে ওর কোনো কথা হয়নি। কিন্তু এই যে পার্লামেন্টে এরকম অ্যাটাক বা এই নিয়ে কোনো কথা বা কিছু বলেছিল কখনো? না 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 না, পার্লামেন্টে অ্যাটাক কি? এটা কি আজে বাজে জাতের খেলা নাকি এরকম পার্লামেন্টে অ্যাটাক? এবং এটা তো সেই ভগৎ সিং করে তার লিফলেট বিলি করেছিলেন যে এটা আমাদের ডিমান্ড। ভগৎ সিং এর কথা ছিল যে এটা আমাদের ডিমান্ড, মানে আমি যদি ভাবি যে এটা ঠিক 100 বছর আগেকার একটা ঘটনার সাথে মিলে যাচ্ছে, হুম। কিন্তু সেই ডিমান্ডটা কি? আমারও প্রশ্ন ছিল এটাই। একদিকে সংসদে এই স্মোক কাণ্ডের মাস্টারমাইন্ড ললিত ঝা, যাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ, অন্যদিকে অর্থাৎ তিনি আত্মসমর্পণ করেছিলেন, তারপর তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে এই ললিত ঝার বং কানেকশন অর্থাৎ এই বঙ্গযোগ, তা নিয়ে যেটা আমরা দেখছি যে ক্রমশ পারদ চড়ছে রাজনীতিরও। যুব তৃণমূলের নেতা ললিত ঝা, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করেছেন। এখনো তৃণমূলের সঙ্গে যুক্ত ললিত ঝা, দাবি শুভেন্দু অধিকারীর দেশ বিরোধী শক্তিকে মদত দেয় তৃণমূল ও সিপিএম, এমনটা অভিযোগ করলেন বিরোধী দলনেতা। অন্যদিকে বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে হামলাকারীদের সংসদে ঢোকার পাস দিয়েছিলেন, সেই প্রশ্নই কিন্তু বারবার তুলছে তৃণমূল। পরপর শুনে নিন বক্তব্য দুজনের। ये ललित झा तृणमूल जुबा जो है भतीजा का, उनका रैंक एंड फाइल है। उसका साथ एक पिक्चर नहीं, बहुत सारा पिक्चर आया है जिसमें टीएमसी का लीडर लोग, एमएलए लोग, काउंसिलर लोग और प्रदेश की जुबा की लीडर लोग का तस्वीर है, वीडियो है। ही इज द नोन फेस ऑफ तृणमूल कांग्रेस यूथ विंग्स। वो टीएमसी का, जब मैं यूथ प्रेसिडेंट था उस वक्त ममता जी ने पावर में आने की बात भतीजा को दिल्ली से लाने का बाद एक जुबा तृणमूल फॉर्मेशन हुआ। जो जुबा तृणमूल का मॉडल सब जेल में है। विनय मिश्र फॉरेन में है, शांतनु कुंतल सब जेल के अंदर है। ये जुबा तृणमूल का ललित झा लीडर थे, अभी भी टीएमसी का साथ जुड़ा है। ये टीएमसी और सीपीएम बंगाल में एंटी नेशनल फोर्स को पैट्रोनाइज करता है। যাই হোক, যারাই হোক, তাদেরকে পাস কি করে বিজেপির সাংসদ প্রতাপ সিনহা দিলেন? এই লোকগুলো এখন কে, কারা, ছোটবেলায় কে ছিল? এই যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, তা শুভেন্দু যদি ঝাঁপ দিত তাহলে ও তৃণমূল পরিচয়টা আগে আসতো, না বিজেপি করছে বিজেপির পরিচয়টা আসতো?
অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে রাজনীতির পারও চড়ছে, কারণ এই ললিত ঝা তিনি নাকি তৃণমূলের যুব নেতা, এমনটা শুভেন্দু অধিকারী দাবি করলেন। আমি এ নিয়ে দেবনারায়ণদার কাছে যাচ্ছি। দেবনারায়ণদা, শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতার দাবি আপনি শুনলেন, আবার এটাও ঠিক কথা যে এরা যে কজন এই পার্লামেন্টে সেদিন এই ঘটনা ঘটিয়েছে, তার যারা দুজন ভেতরে ঢুকেছিল তারা কিন্তু আমরা জানি যে বিজেপি সাংসদের পাস নিয়েই ভেতরে ঢুকেছিল। ললিত ঝা তৃণমূলের নেতা কিনা, যুব নেতা কিনা, সে বিষয়ে অবশ্য এখনো স্পষ্ট কিছু পুলিশের তরফ থেকে জানা যায়নি। হ্যাঁ, এটা জানা গেছে যে সাম্যবাদী সুভাষ সভার তিনি একজন ভলেন্টিয়ার ছিলেন। দেবনারায়ণদা, আচ্ছা, আমি একটা কথা বলি। হামারা মেহুল ভাই বিদেশে গিয়ে মেহুল নীরব মোদীর পাশে, যারা আজকে মেহুল 20,000 কোটি টাকার বেশি নিয়ে গেছে, হ্যাঁ, নীরব মোদী প্রায় 15,000 কোটি টাকা, তাহলে নরেন্দ্র মোদীকে আগে অ্যারেস্ট করো। হামারা মেহুল ভাই, তাহলে কারো ফটো যদি পাশে দেখা যায় তাহলে তৃণমূল হয়ে গেল, কি বালখিল্যের কথা। তার মানে এই যে আজকে বিজেপি মূল আসল জায়গাটাকে সত্যি চাচ্ছে, যে পাস দিয়েছিল তাকে কেন ধরা হচ্ছে না, যে পাস দিয়েছিল তাকে কেন ধরা হচ্ছে না? আসল অন্যটা ঘুরিয়ে দেওয়ার জন্য এটা চালাকি বিজেপি আসল জিনিসটা থেকে। আরে আমি তোমাকে পাস দিয়েছি, তারা এখানে ঢুকেছে, কে পাস দিল তাকে ধরা ধরে কার ফটো কোথায় দেখা গেছিল। আরে ফটো ধরলে তো আগে মোদীকে অ্যারেস্ট করতে হয়, আগে নরেন্দ্র মোদীকে অ্যারেস্ট করতে হয়, সেটা অ্যারেস্ট করতে বলো। এই শুভেন্দু ওদিকে বালখিল্যের মতো কথা বলছে যার কোনো মানে নেই। জয়, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু খুব ঠিক কথা যে জনপ্রতিনিধিদের সঙ্গে অনেকেই ছবি তোলেন। হ্যাঁ, তো ছবি তোলা মানেই যে তার সঙ্গে যোগ রয়েছে এবং একটা ষড়যন্ত্র করা হচ্ছে, তার পেছনে এরা রয়েছেন, এই মানে এই শেষটায় কিন্তু পৌঁছানো যায় না শুধুমাত্র ছবি দেখে। এবং যেটা এখানে দেখছি আমরা যে শুভেন্দু অধিকারী, আগের দিন আমরা লকেট চট্টোপাধ্যায়কেও দেখলাম যে একেবারে তৃণমূলের বিধায়ক তাপস রায়ের সঙ্গে ছবি দিয়ে যেটা দেখানোর চেষ্টা করছে ললিত ঝা। আমার মনে হয় নাকি যে যেভাবে একটা এই পার্লামেন্টে ব্রিচ অফ সিকিউরিটি হয়েছে সেটাকে লঘু করে দেখানোর জন্য এই পথটা বেছে নেওয়া হচ্ছে? একদমই না। এই যে ললিত ঝা আজকে পার্লামেন্টে এরকম দৌড়াদৌড়ি করে বেড়ালো, লাফালাফি করে বেড়ালো, সেই ব্যক্তির ছবি আমরা দেখতে পাচ্ছি কি তাপস রায়, কে তৃণমূলের বিধায়ক, আজকে সৌম্য বক্সী, সে হচ্ছে তৃণমূলের যুব নেতা, রাজেশ শুক্লা, সে হচ্ছে তৃণমূলের নেতা। এই এতগুলো তৃণমূল নেতার সঙ্গে এই ললিত ঝাঁয়ের ছবি দেখার পর না আমার আরেকটা ভিডিও আমার মনে ভেসে উঠছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় তাদের এই দৌড়াদৌড়ি বিধানসভার মধ্যে ভাঙচুর, সেই ভিডিওর ছবিটা যেন আমার মনের স্মৃতিতে ভেসে উঠছে। আমার বক্তব্য হচ্ছে, আপনি দেখান তো এই ছেলেটির কোনো বিজেপি বা সিপিএম বা কংগ্রেস কই কারুর কোনো নেতার সঙ্গে ছবি বের করে দেখান, এইটা আসছে না কিন্তু। তো তাই জন্যেই আমরা এই জিনিসটা কথা তুলছি যে কোনো না কোনোভাবে এর পিছনে একটা তৃণমূলের প্ররোচনা আছে যে তোমরা যাও এই পার্লামেন্টের এরকম একটা দিন, ঠিক ওই স্পেসিফিক দিনেই একদম প্ল্যান করে এরকম একটা ঘটনা ঘটাও যাতে এই জিনিস একটা শান্তি বিঘ্নিত হয় এবং আমরা ওটাকে নিয়ে একটা রাজনৈতিক ইস্যু করতে পারি, সেটা নিয়ে চর্চা। বেশ জয়, তাহলে যেরকম বলছে যে পুরোটাই একটা প্ল্যান্ড পরিকল্পনা মাফিক বিষয়টা হয়েছে, তাই তো জয়? তুমি সেটাই বলতে চেষ্টা করছো। হ্যাঁ, এবং সেখানে তৃণমূল তারা কিন্তু পেছনে রয়েছে পুরোপুরি, তার কারণ এই ললিত ঝার সঙ্গে বহু তৃণমূল নেতার এবং জনপ্রতিনিধির ছবি দেখা যাচ্ছে। দেবনারায়ণদা, আচ্ছা, আমি তোমাকে বললাম তাহলে হামারা মেহুল ভাই পাশে দাঁড়িয়ে ছেলে টাকা চুরি করে নিয়ে 20,000 কোটি টাকা, জয় দাদা অন্য কোন নেতার সঙ্গে কেন ছবি তুললো না ছেলেটি? বিজেপি নেতার সঙ্গে কেন ছবি তুললো না? কই কোনো কংগ্রেস নেতার সঙ্গে ছবি নেই। ছেলেটি এইখানে আজকে প্রত্যেকটা তৃণমূল নেতা, তৃণমূল কর্মীদের সঙ্গে কেন ছবি দেখতে পাচ্ছি? আমি এখান থেকে সৈকতের কাছে চলে আসছি। সৈকত, ছবি এখানে খুব বড় একটা ইস্যু হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দু দল এই ছবি নিয়ে, কার সঙ্গে ছবি আছে সেটা খুব বড় একটা বিষয় এবং তা নিয়ে একটা পরিকল্পনা হয়েছিল এই সংসদে এই ঘটনা ঘটানোর জন্য, এমনটাই বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু আমরা শুনলাম যে বিরোধী দলনেতা তিনি কিন্তু আরেকটি পয়েন্ট বললেন, সেটা হচ্ছে যে অ্যান্টি ন্যাশনাল, এবং সেখানে তিনি সিপিএম এর নামও কিন্তু জুড়ে দিলেন, বামেদের নামও কিন্তু জুড়ে দিলেন। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি, এদের জিজ্ঞাসাবাদ করে, এদের জেরা করে যা জানা যাচ্ছে যে বেকারত্ব এবং বাকি আরো অনেক ইস্যু, বেকারত্ব, দারিদ্র, এই সমস্ত কিছু না পাওয়ার ইস্যু নিয়েই তারা নাকি এই ঘটনা ঘটেছে। যদিও বারবার এটাই বলা হচ্ছে সব জায়গা থেকে, এবং এটাই খুব সত্যি কথা যে পথ তারা বেছে নিয়েছেন সেটা কোনোভাবেই মানা যায় না। কিন্তু কি বলবে?
একদম দেখুন, যে পদ্ধতি বা যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়, অপরাধী শাস্তি হওয়া উচিত, এই বিষয়ে আমরা সকলেই একমত। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেমন যেন একটা গল্প চিত্রনাট্য লাগছে না আপনার? তৃণমূল নেতার সঙ্গে ছবি, বিজেপির এমপির পাস দেওয়া, তারপর লোকসভা ভোটের আগেই পুলওয়ামা হয়, লোকসভা ভোটের আগেই সংসদ হামলা হয়, লোকসভা ভোটের আগেই সংসদে স্মোকিং বোমা নিয়ে ঢুকে যাওয়া যায়। আচ্ছা, এই কে যেন বলছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে দেশের সমস্ত নিরাপত্তা একদম সুরক্ষিত, শক্ত একদম কাঁধের মধ্যে রয়েছে। সংসদ ভবনে স্মোক বোম নিয়ে ঢুকে যাওয়ার পর কেন প্রথম আলোচনা এটা হবে না যে কার পাশে তিনি ঢুকলেন তাকে কেন র্যাডারের আওতায় আনা হবে না? আমি বলছি দেখুন, যে দাবি দাওয়াগুলো ওই দুজন গ্রেপ্তার হওয়ার মধ্যে বিশেষ করে মহিলাটি বলেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। গোটা দেশে যখন যুব সমাজের সামনে কর্মসংস্থানহীনতা থাকে, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি থাকে, প্রচুর পরিমাণে মানুষের জীবন যন্ত্রণা বেড়ে যায়, বেকার যুব সমাজ তখন বিভ্রান্ত হয়। বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে তো। ওই যে মহিলাটি বললো যে বিরোধীদের কণ্ঠস্বর বলতে দেওয়া হচ্ছে না, মিছিলে পুলিশ লাঠিচার্জ করছে, তার ফলে আমাকে এই রাস্তা নিতে হয়েছে। আমি বলছি ভুল রাস্তা। আমরা বন্দুকের নলি ক্ষমতার উৎস এই রাজনীতির বিরুদ্ধে বামপন্থীরা রাজনীতি করি। আমরা মনে করি এই পদ্ধতি ভুল, কিন্তু যে কথাটি মেয়েটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছে এটা একবার উত্তর দেবে না ভারতীয় জনতা পার্টি? বেকারত্বে স্বাধীনতার পর শীর্ষস্থানে, দুর্নীতিতে এই রাজ্য আর গোটা দেশের মধ্যে বিজেপি তৃণমূল কম্পিটিশন করছে কে এক নম্বরে ফিনিশ করবে। আরএসএস এর দুটো রুম, একটা তৃণমূল একটা বিজেপি, তারা যেমন গীতা পাঠে ধর্মে কম্পিটিশন দেয়, তেমনি ঠিক এইরকম ভাবে শান্তনু, কুন্তল, এই ললিত ঝার মতন লোকেদেরও তৈরি করে যারা প্রকারান্তরে তৃণমূল বিজেপির নির্বাচনের রাজনীতিতে ব্যবহৃত হয়। এবং সব থেকে বড় কথা যেটা তুমি বলছো যে বেকারত্ব, এবং এখনো পর্যন্ত আমরা ওই নীলমের বক্তব্য যদি শুনি, আরো একবার শুনি, তাহলে আমরা দেখবো যে সেখানে ওই ভদ্রমহিলা তিনি কিন্তু বারবার, ওই ছাত্রী তিনি বারবার এই বেকারত্বের প্রসঙ্গ তুলেছেন, যদিও বারবার একই কথা আমরা বলছি যে যে পদ্ধতিতে তারা প্রতিবাদ করেছে এটা কোনো পদ্ধতি হতে পারে না, এটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু এটা ঠিক যে এই ললিত ঝার বিষয়েও আমরা দেখলাম যে তিনি যে বাগুইহাটিতে থাকতেন সেখানে তার পরিবারের সদস্য এবং আশপাশের যারা বাসিন্দা তারাও কিন্তু জোর গলায় কথা বলছিলেন যে শিক্ষিত কিন্তু তিনি বেকার ছিলেন, তিনি কোনোভাবে চাকরি পাচ্ছিলেন না। অন্যদিকে যে বিজেপি সাংসদ প্রতাপ সিনহার কথা সামনে আসছে তার কারণ এই সংসদে হামলা কাণ্ডে তার পাশই কিন্তু ব্যবহার করেছিলেন যে দুজন সংসদের ভেতরে, লোকসভার ভেতরে ঢুকেছিলেন। বিজেপি সাংসদ প্রতাপ সিনহার বয়ান নিতে চলেছে এবার দিল্লি পুলিশ। সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন, লোকসভার অধ্যক্ষকে চিঠি দিল্লি পুলিশের স্পেশাল সেলের। মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার দেওয়া ভিজিটার্স পাস নিয়েই সংসদে ঢোকে হামলাকারীরা আমরা জানি, এবং সংসদে স্মোক কাণ্ডে আরও একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করে, যা সব মিলিয়ে এখনো পর্যন্ত 6 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। গদাধর বাবু, আমরা দেখলাম বেশ কয়েকদিন হয়ে গেল, 13 তারিখ এই ঘটনা ঘটেছে, আজকে 17 তারিখ। যাই হোক, দিল্লি পুলিশ শেষ পর্যন্ত এই প্রতাপ সিনহা, মহীশূরের যিনি বিজেপি সাংসদ, তাকে ডেকে পাঠিয়েছে, তার সঙ্গে কথা বলার জন্য অধ্যক্ষের কাছে পারমিশন চেয়েছে। এটা লিগ্যাল স্টেপ নিয়েছে, অটোমেটিক্যালি যিনি পাস ইস্যু করেছেন হি ইজ লায়েবল। পার্লামেন্টের অ্যাক্টে লেখাই আছে যে পাস ইস্যু করার আগে তার সমস্ত দায়িত্ব যিনি পাস ইস্যু করবেন তাকে নিতে হবে। সেই বেসিসে দিল্লি পুলিশ, এবং যেহেতু উনি একজন এমপি সেই জন্যে প্রসিডিওরাল পারমিশন নিয়ে ওনাকে করছেন, সুতরাং এই ব্যাপারটা কিন্তু স্টপ নেই। যে কথাটা আমি বলতে চাই, এই যে একটা ক্রিমিনাল কনস্পিরেসি যেটা হলো, এটা একটা ক্রিমিনাল কনস্পিরেসি, নো ডাউট অফ ইট। এবং এখানে দেখা যাচ্ছে র্যাডিক্যাল এলিমেন্টস, যে এলিমেন্টসগুলো পাচ্ছি যেটাকে র্যাডিক্যাল বলুন, এবং সেটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট এলিমেন্টস যেগুলো পাওয়া যাচ্ছে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল কালেকশনস। এরা যে দুটো ছেলেই, আপনি নীলাক্ষ বলুন বা আপনি এই সৌরভ বলুন, দুজনেই কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট এলিমেন্ট। তারা যে এনজিওগুলো করে বা যে সমস্ত কাজ করে, কিন্তু তাদের এনজিও এই যে সাম্যবাদী সুভাষ সভা, তারা কিন্তু বারবার যেটা বলছেন যে নেতাজি সুভাষচন্দ্র এরা কিন্তু সোশ্যাল, আমি আগের দিনও বলেছি, এগুলো হচ্ছে সোশ্যাল অ্যাকশন গ্রুপ, সোশ্যাল অ্যাকশন গ্রুপ। কিন্তু সোশ্যাল অ্যাকশন গ্রুপের পিছনে কি থাকে? এরা যে ওভার্ট অ্যাক্টিভিটি একটা করছে, কোভার্ট অ্যাক্টিভিটিকে করছে। আপনি একটা জিনিস দেখুন, এখানে ললিত ঝার কানেকশানটা কী করে এলো সৌরভের সঙ্গে? এই যে কানেকশানগুলো যদি দেখেন, তার মানে কি একটা ইজমের উপরে একটা যেটাকে আমরা বলি র্যাডিক্যালিজম যদি বলেন, বা যদি অ্যান্টি এস্টাবলিশমেন্ট এলিমেন্টসই বলেন, কিন্তু এদের যোগাযোগ করে দেখুন। এবং যোগাযোগগুলো এখন যেহেতু আমাদের ফাস্টার কমিউনিকেশন হয়ে গেছে, কমিউনিকেশন সুবিধা, নট অনলি পার্সোনাল মিটিং, এদের পার্সোনাল মিটিং হয়েছে, বলছে কফি হাউসে পার্সোনাল মিটিং করেছে, এবং এরা দেখবেন ঝাড়গ্রামে মিটিং করেছে। সুতরাং এই যে জিনিসগুলো, এবং এই ললিত ঝার গত শনিবার এদের এই যে সাম্যবাদী সুভাষ সভা, তাদের আয়োজন করা একটি মিছিলে হাঁটারও কথা ছিল।
সুতরাং এই যে এইগুলো এটা তৈরি করে এগুলো হচ্ছে ওভার্ট, লোককে দেখাবার জন্য যে আমি এই একটা সামাজিক সংগঠন করছি। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা এখন দেখা যাচ্ছে যে সোশিও ইকোনমিক যে ফল্ট লাইন আমাদের রয়েছে, এই ফল্ট লাইনগুলো হাইলাইট করছে এরা। গুরুত্বপূর্ণ একটা বিষয় এই গোটা ঘটনা একেবারে, এবং সেটাই কিন্তু সামনে চলে আসছে। একদিকে যেমন রয়েছে নিরাপত্তা, যে সংসদ ভবন, এই নতুন সংসদ ভবন তৈরি হলো এত টাকা, কোটি টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে, তাহলে সেখানে 84 দিনের মাথায়, উদ্বোধনের 84 দিনের মাথায় এরকম একটা ঘটনা ঘটে গেল। স্বাভাবিকভাবেই সিকিউরিটি ব্রিচ মারাত্মক, তা নিয়ে তো প্রশ্ন থাকছে। এবং কেন এই ছেলেমেয়েরা, এই যুবকরা এমন একটা ঘটনা ঘটালো, এর কারণ কি, সেটাতেও কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে। একদিকে যখন এই সংসদের ঘটনা এবং তাতে ললিত ঝা, যাকে মাস্টারমাইন্ড বলে মনে করছে পুলিশ, তাকে গ্রেফতারের পর একের পর এক আমরা দেখছি যে বং কানেকশন, অর্থাৎ এই বঙ্গযোগ বেরিয়ে আসছে, তখন এ রাজ্যে মোহাম্মদ বাজারে আবার বিস্ফোরক উদ্ধার হলো, অর্থাৎ সেই বীরভূম। এর আগেও আমরা যেমন দেখেছিলাম, এবারও কিন্তু দেখা গেল যে একদিকে যখন সাইগাল হোসেনকে এনআইএ জেরা চলছে, তার মধ্যেই বীরভূমে বিস্ফোরক উদ্ধার হলো। নলহাটিতে ফের প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। উদ্ধার 21,000 ডিটোনেটর, 24,000 জিলেটিন স্টিক ও 14 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট। নলহাটির পরিত্যক্ত পাথর ক্রাশারের অফিসে হানা দেয় পুলিশ। বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করলো বম্ব স্কোয়াড। আমি প্রথমেই দেবনারায়ণদার কাছেই আসছি। দেবনারায়ণদা, আমরা জানি যে 2022 সালের জুন মাসের যে ঘটনা, অর্থাৎ বীরভূমের মোহাম্মদ বাজারে, সেখানে কিন্তু দেখা গেছিল যে একটি গাড়ি থেকে 81,000 ডিটোনেটর উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ, এবং সেই বিষয় নিয়ে কিন্তু এখন আমরা দেখছি যে এনআইএ তদন্ত করছে এবং সাইগাল হোসেন, তাকে তিহাড়ে গিয়ে জেরা পর্যন্ত করা হচ্ছে। তার মধ্যেই আবার দেখা গেল যে বীরভূমে এত পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো, তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তো উঠবেই যে বারবার এ রাজ্য থেকে এই বিস্ফোরক বলুন বা যাবতীয় অস্ত্র শস্ত্র এসব উদ্ধার হচ্ছে। বছর ঘুরলেই তো লোকসভা ভোট, পঞ্চায়েত ভোটে কি হয়েছে সেটা আমরা জানি। দেখো, বীরভূম আজকে থেকে না, বীরভূমে বিস্ফোরণ আজকে যদি তুমি 20 বছর আগে দেখো, এই বিস্ফোরক বিভিন্ন জায়গায় ছিল। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আমি তো বলবো, পুলিশকে বলবো এই বিস্ফোরক উদ্ধার করেছে, যে জিনিস হোক না কেন, মিসক্রিয়েন্টস মাসেলম্যান প্রত্যেক জায়গায় কম বেশি আছে, এবং পুলিশকে সতর্ক হতে হবে যে প্রত্যেক জায়গায় যারা আছে এটা ধরা এবং যার সঙ্গে জড়িত তারা ধরা। এক ধরনের লোক সমস্ত সমাজে থাকে যারা মিসক্রিয়েন্টস মাসেলম্যান, এই জিনিসগুলো পুলিশ নিশ্চয়ই উদ্ধার করেছে এবং আরো করবে। এবং এই জায়গাগুলো তো আজকে থেকে নয়, বহুদিন আগে থেকে, একেবারে বহুদিন আগে থেকে, যেমন আপনি বলছেন তেমনই বকটুয়ের ঘটনা আমাদের সকলের মনে আছে। আমি জয়ের কাছে আসছি, বকটুয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী যখন সেখানে গিয়েছিলেন, অর্থাৎ সেই বীরভূম, এবং সেখানে গিয়ে তিনি কিন্তু পুলিশকে, রাজ্য পুলিশকে, কলকাতা পুলিশকে তিনি একেবারে বলে দিয়েছিলেন যে উদ্ধার করতে হবে বিস্ফোরক, যেখানে যত অস্ত্র শস্ত্র বিস্ফোরক সব উদ্ধার করতে হবে। এবং সেই উদ্ধার কিন্তু এখনো হয়ে চলেছে। এবং কিভাবে এত বিস্ফোরক, এত পরিমাণে বিস্ফোরক এ রাজ্যে আসছে, তার কিন্তু কোনো জবাব সে অর্থে আমরা পাচ্ছি না। দেখুন, পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে কি হয়েছে, এই বোমগুলো কোথায় যায়, কোথায় ব্যবহার হয়, সেটা আমরা সকলে দেখেছি টিভির মাধ্যমে। আজকে ঠিক যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছিল, তার আগে আমরা বলেছিলাম যে এই একটা বোম ফাটছে, মানে এগুলো বেসিক্যালি নেট প্র্যাকটিস চলছিল তৃণমূলের। সেই নেট প্র্যাকটিস করতে করতে এক দুটো ফেটে গেছে। যখন এই ঘটনাগুলো ঘটছে, বিস্ফোরণ হচ্ছে, সেইখানে যখন তদন্তকারী দল যাচ্ছে এবং অন্য কোনো দলের প্রতিনিধি যাচ্ছে, সাধারণ মানুষ পরিষ্কার বলে দিচ্ছে যে এইটা আর কিছু নয়, এর সঙ্গে প্রশাসনও যুক্ত। এখানে দীর্ঘদিন এই বাজির কারখানা চলছিল, তার মধ্যে বোমা বাঁধা হতো, এবং সেইখান থেকে পালিয়ে যাচ্ছে কে, তৃণমূল নেতা, এবং সে আবার অন্য জায়গায় গিয়ে হসপিটালে পৌঁছতে তার মৃত্যুও হচ্ছে। আমার ঘটনা হচ্ছে এই এবারে লোকসভা নির্বাচন আসছে কদিন পরে, ঠিক দেখবেন এবারে নেট প্র্যাকটিস শুরু হবে এবং একটা একটা করে বেরোবে। কিন্তু অদ্ভুতভাবে এই দুটো তিনটে এরকম বিস্ফোরক বের করার পরে পুলিশ প্রশাসনকে যেভাবে দেবনারায়ণবাবু একটা নোবেল বা অস্কার ধরিয়ে দিতে চাইছেন, আমার মতে এইটা না করে তারা যদি আরো প্রেসার ক্রিয়েট করেন এবং অ্যাকচুয়ালি জেনুইনলি বার করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এবারে বাজারে সবজির থেকে বেশি এবং বোম উদ্ধার হবে। আমি আপনাকে বলে দিতে পারি, যেটা আমরা দেখছি যে মানে একেবারে শিরোনামে বীরভূম সবসময় থাকছে, বিস্ফোরক উদ্ধারের ক্ষেত্রেই বলো বা এই যাবতীয় বোমা, এমনকি অস্ত্র শস্ত্র। সেই পঞ্চায়েত ভোটের বহুদিন আগে থেকে আমরা দেখেছি একের পর এক এই ঘটনা, সেই বীরভূমকে কেন্দ্র করে এখনো তো তাই হচ্ছে। আমি তৃণমূলের দেবনারায়ণদাকে যখন আপনি প্রশ্ন করলেন, এখন মুশকিল হচ্ছে তৃণমূলের প্রতিনিধিকে যদি বোমা বন্দুক নিয়ে কথা বলেন, তাহলে তৃণমূলের প্রতিনিধি উত্তর দেবেন যে পলাশির যুদ্ধেও তো গুলি বোমা ব্যবহার হয়েছিল, তার ফলে এখনও এসব ব্যবহার হতেই পারে। আমার বক্তব্য খুব পরিষ্কার। দেখুন, বীরভূম মডেল আসলে সেই মডেল, যে মডেলে এই রাজ্যের পুলিশ ইন্টেলিজেন্স
ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তারা ব্যস্ত থাকে ভাইপোকে সুরক্ষা দিতে। কোথায় জিলোটিন আসছে, কোথায় বোমাবারুদের স্তূপ তৈরি হচ্ছে, এসব তাদের কাছে খবর থাকে না। খাদিকুল, দত্তপুকুর, বীরভূম প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। ঠিক যেভাবে গোটা দেশের সরকার সাধ্বী প্রজ্ঞাদের প্রমোশন দেয়, এ রাজ্যে শওকত মোল্লাদের প্রমোশন দেয়। আলটিমেটলি সংসদ হামলায় নিরাপত্তা দিতে ব্যস্ত কেন্দ্রে ব্যর্থ কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, তার কারণ তারা ব্যস্ত রাম মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত করতে। আসলে দিদি আর দাদার মডেল রাম মন্দিরের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা নিয়ে এরকম। আমি আপনার কাছে আসছি গঙ্গাবাবু, কিন্তু এটা তো ঠিক যে সাধারণ মানুষ, আমরা পঞ্চায়েত ভোটে দেখেছি যে 50-এর উপর মানুষ, মানে তারা যে দলেরই হোক না কেন, আমাদের তারা কো সিটিজেন, তাদেরকে আমরা হারিয়েছি। এবং এবারও যেটা দেখা যাচ্ছে যে এই বিস্ফোরক উদ্ধার তা কিন্তু থেমে যাচ্ছে না। কোথা থেকে এত বিস্ফোরক আসছে? ইন্টেলিজেন্স ফেলিয়ার বলবেন? দেখুন, আমি মোহাম্মদ বাজার যে কেসটা হয়েছে 22 সালে, যেটা এনআইএ তদন্ত করে যে যুবকটাকে অ্যারেস্ট করে, হি ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, সে শিক্ষা এখানে একজন এমপ্লয়ি মাইন্ডেড। এবং নাম্বার আমি একটা করে বলি, ডিটোনেটর এবং জিলোটিন ম্যাক্সিমাম সাপ্লাই হয় কোল বেল্ট থেকে। কোল বেল্টে এগুলো অফিসিয়ালি আসে এবং চোরা পথে এগুলো বিক্রি হয়। আমরা প্রচুর ধরেছি এগুলো, এবং এদের সোর্স হচ্ছে কোল বেল্ট বা মাইনিংয়ে, যে কোনো মাইনিংয়ে কাজে লাগে, লাইসেন্সে সেখান থেকেই চলে আসে। নাম্বার 2 হচ্ছে পটাশিয়াম নামে, এটা কিন্তু বাজারে বিক্রি হয়। এর দেখার কথা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট আছে, কিন্তু এবং মোহাম্মদ বাজারের যে 22 সালের যে কেসটা, যেখানে হিউজ পরিমাণ জিলোটিন, সেটা হচ্ছে কিন্তু ওদের লাইসেন্স ছিল একটা, সে কিন্তু বাজারে বিক্রি হয়নি, চলে গেছে অন্য পথে। সুতরাং দেখা যাচ্ছে এই যে বারবার অন্য পথে চলে যাচ্ছে, সেটা কেন আটকানো যাচ্ছে না? রাজ্যের প্রশাসনের ব্যর্থতা কি? স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো সামনে আসবে। আমাদের সময় শেষ। আলোচনার সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশগ্রহণ করার জন্য।